নীলা সকলে কি পড়তে পারেন? যে কারো ক্ষেত্রে সেটা ভালো হতে পারে, কারো ক্ষেত্রে খারাপ, মানে এক্সট্রিম খারাপ হতে পারে। নীলা পড়লে কোনো নেগেটিভ এফেক্ট হবে কিনা ভীষণ ভয় একটা মনের মধ্যে চলে আসে যখনই নীলা লেখা হয়। কিন্তু কলকাতা জেমসের এই কনসেপ্টটা বারবার রইল, যাদের নীলা পড়তে পারেন বা যাদের নীলা লাগবে তারা কিন্তু ধারণ করতে পারে, কোনো অসুবিধে নেই নীলা ধারণ করতে। বাজারে একটা মিথ চলেছে, তো একদিনের মিথ নয় না, কিন্তু এই মিথটার সাথে আরো যদি কোনো বিশেষ এক্সপার্ট বা কম নলেজেবল লোক যারা নীলাকে এই নেগেটিভিটি প্রচার করে, জায়গাটা আমরা ধরতে পারি না। যে কোনো রত্ন, যেটা কলকাতা জেমস বারবার বলে কি যে রত্নটা আপনি ধারণ করবেন সেটা কিন্তু কেমিক্যালি পারফেক্ট হতে হবে। নীলা নীল রঙের, সেটা নীলই কেন হচ্ছে? নীলা বা নীল যে শব্দটা, এটা কিন্তু মানুষের আবিষ্কার। আচ্ছা, এটা জ্যামোলজিস্টের আবিষ্কার নেই। কিন্তু নীলার যে সাফায়ারের যে ভাগটা রয়েছে, যদি কারো নীলা লাগছে তাকে কি ইন্দ্রনীলা দিতে হবে, নাকি অপরাজিতা নীলা দিতে হবে, নাকি রত্নমুখী নীলা দিতে হবে? সুযোগ তো সর্বক্ষেত্রে না থাকলেও এই ক্ষেত্রে আছে। অন্তত একজন রত্ন বিশেষজ্ঞকে যখন পাওয়া গেছে তার কাছ থেকে তো জেনে নিতেই হবে, ক্লারিফিকেশনটা নিতেই হবে। যে গ্রহরত্ন নীলা, নীলাকে নিয়ে আমাদের এত আশঙ্কা, ভীতি, চিন্তা ভাবনা, পড়বো কি পড়বো না, পড়ার সাজেশন আসলে সেটা কতটা আমার জন্য সুইটেবল হবে, এই ধরনের নানাবিধ প্রচলিত ধারণা যেগুলো কাজ করে, সঠিক বেঠিক এগুলো তো আগে পরিষ্কার হওয়া দরকার। তো সরাসরি রত্ন বিশেষজ্ঞের কাছে, কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি, সরাসরি তার কাছে। স্যার, একদম সহজ সরল ভাবে আপনাকে জানতে চাইবো, নীলা সকলে কি পড়তে পারেন? যে ধারণাটা আমাদের ভয় কাজ করে যে কারোর ক্ষেত্রে সেটা ভালো হতে পারে, কারোর ক্ষেত্রে খারাপ, মানে এক্সট্রিম খারাপ হতে পারে, এই জায়গাটা প্রথমে একটু ক্লারিফিকেশন। দেখুন, মানুষের একটা মিথ রয়েছে, সে মিথটা হচ্ছে নীলা নিয়ে, নীলা পড়তে ভয় করতে হয়, নীলা পড়লে কোনো নেগেটিভ এফেক্ট হবে কিনা, রাইট, নীলা পড়লে নাকি খারাপ হয়ে যাবে, বা নীলা পড়তে 10 বার চিন্তা করতে হবে কি আদৌ আমার নীলা লাগবে কিনা, আরো একজন জ্যোতিষ, আরো একজন জ্যোতিষ, আরো একজন জ্যোতিষ, সব দিক দিকে পরামর্শ নেওয়ার পর মানুষ একটা সিদ্ধান্ততে আছে। কিন্তু আপনি কমন সলিউশন এবং কমন প্রেডিকশন পাবেন না পার্টিকুলার যে কোনো ছক। এবার দেখা যায় কি, একজন নীলা বলবে, একজন পান্না বলবে, একজন হিরে বলবে, একজন রবি বলবে, তো যার যেমন ডায়াগনোসিস আছে সেরকম ওষুধটা বলবে। বাট সাবজেক্টটা যেটা আসল, যেটা আমি এতদিন দেখেছি যে লোকের নীলার একটা কিন্তু জিনিসটা খুব ভীষণ ভয় একটা মনের মধ্যে চলে আসে যখনই নীলা লেখা হয়। এই ভয়টা আমি এখানে অ্যাড করতে চাইবো, অন্যান্য গ্রহরত্ন চোখ বন্ধ করে কিন্তু আমরা নিয়ে নিই, মানে পড়ার আগে আমি দ্বিতীয়বার ভাবি না বা কেউই ভাবে না, কিন্তু যখনই নীলার প্রশ্নটা আসে তখনই কিন্তু 10 বার ভাবা, নানা রকম চিন্তা, নানা মানুষের কথাটা মাথায় কাজ করে। ইউ আর রাইট। আসলে হয় কি, যাদের স্যাটার্ন খারাপ থাকে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে দেখা যায় কি তাদের মাইন্ড পিস প্রথম হারিয়ে যায়। আমার মাইন্ড পিসই নেই, রাত্রিরে ঘুমের অভাব হয়ে যাচ্ছে, টেনশন বেড়ে যাচ্ছে, ডিপ্রেশন বেড়ে যাচ্ছে এবং নানা রকম কাজে অব্লিগেশন চলে আসছে। তিনি কিন্তু যদি স্যাটার্ন হিসাবে নীলা পড়া দরকার ছিল, উনি কিন্তু 10 বার 10 জায়গায় পরামর্শ নিতে শুরু করবেন, চেষ্টা করবেন। এই জায়গাটাই মানুষ একটা ভয় চলে আসে কি আমি পড়বো কি পড়বো না। কিন্তু কলকাতা জেমসের এই কনসেপ্টটা বারবার রইল, যাদের নীলা পড়তে পারেন বা যাদের নীলা লাগবে তারা কিন্তু ধারণ করতে পারে, কোনো অসুবিধে নেই নীলা ধারণ করতে। কোনো জায়গায় থেকেই কিন্তু কোনো মিসম্যানেজমেন্ট নেই যে আপনার যদি নীলা লাগছে আর আপনি নীলা পড়বেন না। আমি বলছি প্র্যাকটিক্যালি আমি দেখেছি সমস্ত রত্ন থেকে বেশি কিন্তু রেজাল্ট এবং কার্যকারী যদি বলা যায় বা সাপোর্ট করা যায় সেটা একমাত্র হচ্ছে নীলা। আপনি দায়িত্ব নিয়ে কথাটা বলছেন, একজন রত্ন বিশেষজ্ঞ রূপে কথাটা বলছেন, একের পর এক মানুষের হাতে তুলে দিচ্ছেন নীলা যারা প্রয়োজন, সেই জায়গা থেকে দায়িত্ব সহকারে কথাটা বলছেন এবং কোথাও একটা বিপরীত ধারণার কথাও বলছেন।
কিন্তু আমাদের আশ্বস্ত করছেন যে নীলা পরা যেতেই পারে। এক্স্যাক্টলি, একদম পরা যেতে পারে, কেন পরবেন না? আসলে কি আছে নীলার মধ্যে, কি আছে এবং নীলার যেটা আমাদের ভয়ের কারণ হতে পারে? না, আমাদের অ্যাকচুয়ালি কারেকশনটা কি, আমরা কারেকশন করি না। যে রত্নটা ধরে রাখুন নীলা আপনার লাগছে, সর্বপ্রথম যেখান থেকে আপনার প্রেডিকশন হয়ে এলো কি এই নীলাটা আপনার পড়তে হবে, ঠিক আছে? যেখান থেকে যে রাশি চার্ট বা হরোস্কোপ বা পাম বা নিউমারোলজি ক্যালকুলেশন করার পর আপনাকে রেজাল্ট দিল কি আপনার নীলা পড়তে হবে। মানুষ ধরতে একটা নেগেটিভ ইনটিউশন কাজ করে, নীলা পড়বো যদি কিছু হয়ে যায়। বাজারে একটা মিথ চলেছে, তো একদিনের মিথ নয় না, একটা যোগাযোগ একটা একটা টাইম পিরিয়ড পর্যন্ত এই মিথটা চলেছে, কন্টিনিউটি। তো একটা টাইম পিরিয়ড পর্যন্ত যখন এই মিথটা চলেছে, তো ডেফিনেটলি লোকের মধ্যে একটা ভয় থেকে যায়, যার ফলে লোকেরা নীলা ধারণ করতে 10 বার চিন্তা করে। কিন্তু এই মিথ্যার সাথে আরো যদি কোনো বিশেষ এক্সপার্ট বা কম নলেজেবল লোক যারা নীলাকে এই নেগেটিভিটি প্রচার করে বা পার্টিকুলার কোনো প্রোডাক্টকে যদি নেগেটিভিটি প্রচার করে, তো আপনি দেখবেন নেগেটিভিটি প্রচার কিন্তু সব থেকে প্রথম লোক ধরে, লোকের মাইন্ডে আসে। আমাদের ব্রেনে যে নিউরন আছে, সেই নিউরন কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটাকে বেশি ধরে নেয়, আপনার আউটপুটটাও সেটাই আসবে। তো যার ফলে দেখা গেল কি মানুষ নীলা ধারণ করতে গিয়ে কোনো না কোনো জায়গায় একটা হোচুক করে, হেজিটেট করে কি না নীলা পরবো যদি কোনো কিছু ড্যামেজ হয়। কলকাতা জেমস তো রত্ন নিয়ে ব্যবসা করছে, কন্টিনিউটি ব্যবসা করছে, একটা সময় থেকে ব্যবসা করে যাচ্ছে। ইভেন নীলা পারচেস করা, নীলা সেল করা এবং সবই রত্ন আমরা পারচেস সেল করছি, কন্টিনিউটি করছি। এবং যাদেরকে আমরা নীলা দিয়েছি তারা কিন্তু সমস্ত কিন্তু পজিটিভ রেসপন্স দিয়েছে আমাদের কাছে। কারণটা কি, আসল জায়গাটা আমরা ধরতে পারি না। যে কোনো রত্ন, যেটা কলকাতা জেমস বারবার বলে কি যে রত্নটা আপনি ধারণ করবেন সেটা কিন্তু কেমিক্যালি পারফেক্ট হতে হবে, সেটা কিন্তু কেমিক্যালি তার ফরমেশন, তার গঠন, তার কম্পোজিশন, তার রত্নর লাস্টার, তার ট্রান্সপারেন্সি, তার কোয়ালিটি, তার কালার, তার হার্ডনেস, সমস্ত কিছু কিন্তু ম্যাচিওর হতে হবে এবং পারফেক্ট মাত্রাতে আসতে হবে। তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলুন বা স্পেসিফিক গ্র্যাভিটি বলুন, এর সাথে তার হার্ডনেসটা বলুন, যদি প্রপার ম্যাচিওর না করছে তো সে রত্ন সার্টিফাইড হবে না। সার্টিফাইড না হওয়াতে ইনকমপ্লিট কাঁচা হয়ে যাবে, অথবা সার্টিফাইড রয়েছে রত্নটা আপনি পারচেস করলেন, ফর এক্সাম্পল একটা নীলা পারচেস করলেন, আপনি সার্টিফিকেট করালেন, কোনোভাবে ওটাকে ন্যাচারাল লিখে দিয়ে, ন্যাচারাল ব্লু সাফায়ার লিখে দিয়ে, কিন্তু তার মধ্যে যে কম্পোজিশন সেটা আপনি তো পাবেন না কি যে নীলাটা আপনি ধারণ করছেন আদৌ কি আপনার জন্য আছে কিনা, আদৌ কি ওর মধ্যে যে কম্পোজিশনটা রয়েছে ওটা আপনার রাশি চার্টের সাথে মিলছে কিনা। আমি এই জায়গায় আরো একটু সহজ হতে চাইছি, মানে আপনার কথাটা কি আরো সহজভাবে সকলের কাছে প্রেজেন্ট করতে চাইছি। নীলা নীল রঙের, সেটা নীলই কেন হচ্ছে, নীলার মধ্যে নীলটাই কেন আসছে? ব্রাদার, নীলা আরো অন্য ক্যাটাগরিরও হতে পারে, কখনো নীলের মাত্রাটা কমে যাচ্ছে, সেটাই কেন হয় এবং যা হচ্ছে সেগুলো কতটা কার্যকারী থাকে এবং তার সঙ্গে আবার কোথাও লাল অংশ জুড়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা যে তফাৎগুলো দেখছি এটা আমাদের জন্য কতটা, সকলের জন্য কি সবকিছু না, যে জায়গাটা আপনি বোঝাতে চাইছেন কতটা ভয়? বিলকুল পারফেক্ট। আপনি দেখবেন নীলা বা নীল যে শব্দটা এটা কিন্তু মানুষের আবিষ্কার। আচ্ছা, এটা জ্যামোলজিস্টের আবিষ্কার নেই, কিন্তু এটা যদি আপনি জ্যামোলজিস্ট টার্ম থেকে দেখেন তাহলে একটাই হচ্ছে, যেটা হচ্ছে সাফায়ার। এবার সাফায়ারের ক্যাটাগরিজ রয়েছে, হোয়াইট সাফায়ার, ইয়েলো সাফায়ার, ব্লু সাফায়ার এবং ইয়েলো ব্লু সাফায়ার, রেডিয়াস ব্লু সাফায়ার, এইগুলো কম্পোজিশন আছে অ্যাকচুয়ালি। নীলা যেহেতু নীলা কালার ব্লু টাইপের দেখতে হয়, নীল টাইপের দেখতে হয়, তাহলে প্রথম থেকে ওর নামটা রেখে দেওয়া হয়েছে কি নীলা, এটা আইডেন্টিফিকেশন। বেশ, এবার যখন দেখবেন রাশি চার্টের মধ্যে যখন নীলাটাকে লেখা হলো, তো মানুষের কিন্তু ইমাজিনেশন সেটাই থাকে কি নীল কালারের নীলাটা পড়তে হবে। নীলা মানে ওই নীলা একদম নীল কালার, যত গাঢ় রঙের হবে, ডিপ কালারের হবে, এক্স্যাক্টলি
আমাদের সাধারণ ধারণাই সেটাই বলে। অনেক সময় এটা হয়, দেখা যায় কি যেখান থেকে প্রেডিকশন হয়েছে সেও কম্পোজিশন অতটা তার অ্যাওয়ারনেস নেই, যে নীলা 10 রকমের প্রকারের কালার হতে পারে, 10 রকমের কম্পোজিশন হতে পারে। যে ব্যক্তি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিতে গেছে সেখান থেকে যদি প্রপার ওয়েতে যদি নীলার ব্যাপারটাকে জানিয়ে দেওয়া হয় যে আপনার এই চার্ট রয়েছে, এই কালার কম্পোজিশন আপনাকে পড়তে হবে বা ধারণ করতে হবে, যেটা আপনার অ্যাস্ট্রোলজিক্যালি যেটা হিন্ড্রেন্স রয়েছে সেটা আপনার কাজে দেবে বা সাপোর্ট করে দেবে। সেটা অ্যাস্ট্রোলজারের ভূমিকাটা ভীষণ এখানে রয়েছে, এক্স্যাক্টলি বিচারের জায়গাটা। বিচার যদি না হয় তাহলে আপনি পড়বেন কেন? আপনার যদি কার জন্য স্পেসিফিক মানে কোনটা প্রয়োজন সেই নির্ণয়টা আরো জরুরি। রাইট, সেটা ভীষণ করে জরুরি। এইগুলো অ্যাকচুয়ালি দেখুন, মানে জানি আমি, যেহেতু একটা প্রফেশনাল ফিল্ডে একটা সময় কাটিয়েছি, এগুলো কিন্তু সহজভাবে লোক বলে না, জানায় না, কিন্তু তার অধিকার আছে, তার রেসপন্সিবিলিটি আছে। এক ব্যক্তি আপনার কাছে যাচ্ছেন, প্রেডিকশন করছেন, রেমেডি যদি নিতে চাইছেন বা আপনার থেকে নাও নিতে চাইছেন, কিন্তু আপনাকে বলে দেওয়া উচিত নীলার যে সাফায়ারের যে ভাগটা রয়েছে, যদি কারো নীলা লাগছে তাকে কি ইন্দ্রনীলা দিতে হবে, নাকি অপরাজিতা নীলা দিতে হবে, নাকি রত্নমুখী নীলা দিতে হবে, নাকি পিতাম্বরী নীলা দিতে হবে? এতগুলো শব্দ কিন্তু জ্যামোলজিসে নেই। আচ্ছা, এটা আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি জ্যামোলজিস্ট, আপনি যদি কোনোভাবে আপনি যুক্ত থাকেন বা জ্যামোলজিস্ট কোনো এক্সপার্ট আপনার কাছে থাকে, তাদের থেকে যদি এই প্রশ্নটা আপনি করবেন, তো কোনোদিন আপনাকে এই প্রশ্নটা বলবেন আর কি পিতাম্বরী নীলা, হোয়াট ইজ দিস পিতাম্বরী নীলা, সিম্পলি ক্লিয়ারিফাই করে দেবে। স্যার, আমি মাঝখানে একটা জাস্ট ইন্টারাপ্ট করে আপনাকে রিকোয়েস্ট করব, এই যে কথাগুলো হচ্ছে সকলের, আমাদের যে ভিউয়ার্সরা আছেন সব ধরনের ভিউয়ার্সরা আছেন, কেউ রত্ন সম্পর্কে প্রাথমিক ধারণা আছে, কারোর একটু বেশি ধারণা আছে, কারোর হয়তো একেবারেই ধারণা নেই। আমি সেই জায়গাটা একটু প্র্যাকটিক্যালি কোন নীলাটা আপনি স্পেসিফিক বলতে চাইছেন এবং তার মধ্যে কোনটা বেশি কোনটা ঘাটতি এসছে। আপনারা কেমিক্যাল কম্পোজিশনের উপরে ভীষণ জোর দেন, সেটা রত্নের ক্ষেত্রে ভীষণ জরুরি। ডেফিনেটলি। দেখুন, আমি যদি বেসিক যদি আপনাকে তফাৎ দেখাই বা বেসিক যদি আপনি জানতে চান, তাহলে আমি স্টার্ট ফ্রম দি বিগিনিং থেকে করি। এই যে নীলাটা আপনি দেখছেন, এই নীলাটা হচ্ছে ইন্দ্রনীলা। অ্যাজ পার জেমোলজিস্ট কিন্তু এটা কোনোদিন ইন্দ্রনীলা বলবে না। এই শব্দটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে, এটাকে জানতে হবে। ইন্দ্রনীলা আমরা রেখেছি যেহেতু দেখতে আকাশী, মানে আমাদের ইমাজিনেশন, আমাদের অবজারভেশন হচ্ছে লাইট কালার একটু আকাশী টাইপের দেখতে বলে আমরা এটাকে ইন্দ্রনীলা করে দিলাম। বাট জ্যামোলজিসে এটাকে ব্লু সাফারি লিখবে। আচ্ছা, এবার দেখুন জ্যামোলজিস্ট টার্মসে এর মধ্যে এটা হচ্ছে করেন্ডাম, এর যে বেসিক গ্রুপ করেন্ডাম, এর সাথে অ্যালুমিনিয়াম অক্সাইডের মিক্সচার রয়েছে। এবার টাইটেনিয়াম, আয়রন এবং অক্সিজেন, এইগুলো হচ্ছে মূল পরিবার। যদি এই প্রপার কেমিক্যাল যদি নীলার মধ্যে পারফেক্ট মাত্রাতে চলে আসে, তাহলে এটা কিন্তু ইন্দ্রনীলা এইরকম কালার হবে না। প্রশ্নটা তো এই জায়গায় চলে আসছে না, কি আমি বলছি এটা ব্লু সাফায়ার আছে, নীলা আছে, কিন্তু আবার বলছি কি এই কালার হবে না যদি যে কেমিক্যাল যেটা আমি বললাম সেই কেমিক্যাল যদি পারফেক্ট মাত্রাতে যদি না আসে, বা যদি আসে তাহলে এই কালারটা হবে না, আর যখন না আসে তখন তো এই কালারটা আসবে। এবার কারণটা হচ্ছে কি, এটার মধ্যে অক্সিজেন এবং আয়রন কম মাত্রাতে এসছে, যার ফলে এটা কালার লাইট হয়ে গেছে। অ্যালুমিনিয়ামের মিক্সচার রয়েছে, ঠিক আছে। এবার এটা কার কাজে লাগবে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। এর উপরে একটা কালার দেখাই আমি, এই পিসটা দেখুন, খুব সুন্দর পিস। কালার ডিফারেন্সিয়েট ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন, এটাকে আমরা সোজা বলতে পারি এটা নীলা, কিন্তু এর আগে যেটা দেখালাম ওটা আপনি নাও বলতে পারেন, বা যদি আপনি না চেনেন আপনি কোনদিন বলতে পারবেন না কি এটা নীলা ছিল, মানে নীল রঙের রঙ হচ্ছে যে নীলা, এটা আমরা, কিন্তু এটা হচ্ছে ব্লু সাফায়ার। আগে যেটা দেখালাম সেটাও ব্লু সাফায়ার, এটাও কিন্তু ব্লু সাফায়ার, রাইট। এবার কারণটা কি, এর মধ্যে যে আয়রন এবং অক্সিজেন, অ্যালুমিনিয়ামের মাত্রাটা বেশি চলে এসছে এবং পারফেক্ট মাত্রাতে এসছে, যার ফলে কালারটা এনহ্যান্স আছে, কালারটা বেশি আছে। কোনোভাবে এটাকে হিট ট্রিটমেন্ট করা নেই, কোনোভাবে ট্রিটমেন্ট করা নেই, 100% ন্যাচারাল রয়েছে। আমরা সার্টিফিকেট মাধ্যমে তো রত্ন দিই, কিন্তু কোয়ালিটি হিসাবেও খুব ভালো এই নীলাটা। এবার জিওলজিস্ট মানে জ্যামোলজিস্ট টার্মসে এটা আমরা মানে দুটোকেই কিন্তু আমরা ব্লু সাফায়ার বলছি। জিএসআই যাবেন, দুটোকে কিন্তু পারফেক্ট লিখবে ব্লু সাফায়ার, কোনোটাকে ব্লু সাফায়ার লিখবে না, এটা কোনো ব্যাপার নেই।
কেন আপনি ইন্দ্রনীলাকে সার্টিফিকেট করলেন, সেটাও ব্লু সাফায়ার লিখবে। অপরাজিতা নীলা যেটা আমাদের ভাষায় রয়েছে, যেটা চলেছে বাজারে, মার্কেটিং হচ্ছে, নীলা ব্লু অপরাজিতা নীলা মানে ডিপ কালারের হবে, এটা অপরাজিতা বলা যাবে, অপরাজিতা ফুলের মতন রং হবে, সেগুলো আমি দেখাবো। কিন্তু এটা চলেছে বাজারে, বাট দুটোই টার্মস হচ্ছে ব্লু সাফায়ার। আমরা এই জায়গায় কিছু প্রশ্ন দিয়ে আজকের পর্ব আমরা ফিনিশ করতে চাইব। আমাদের সামনে অনেক কিছুই অপশন আছে, আমাদের কাছে জানার সুযোগ আছে, মানে জানার কোনো শেষ নাই, কিন্তু আরো জানতে চাই। এটাই যদি মূল ভাবনাটা হয়, তাহলে নীলা নিয়ে কত আরো কিছু জানার আছে, এটা যারা নতুন, যাদের কাছে প্রাথমিক তথ্য নেই, তাদের কাছে কি মনে হলো? জানার সত্যি আরো কত কিছু আছে। আমরা কিছুই জানলাম না আজকের এপিসোডে, কিন্তু নতুনদের কাছে হয়তো অনেকটা কিছু জানলাম, আরো অনেক কিছু জানার আছে, যেটা আজকের এপিসোডে হলো না। নীলা নিয়ে আমাদের ভীতির জায়গাটা, কাটার জায়গাটা, সমস্ত কিছু আমাদের এই সচেতনতামূলক এই পর্বটা জারি থাকবে, কিন্তু সেটা পরবর্তী পর্বে। কাজেই কলকাতা জেমসের সাথে আপনারা থাকবেন, যেমন ছিলেন আগামীতেও থাকবেন, এইটুকু আশা রেখে আজকে বিদায় চাইছি। ডেফিনেটলি আগামী পর্বে দেখা হচ্ছে। নমস্কার।